যেটা আমাদের আজকে ক্লাসের টপিক সেটা হলো ফিজিক্স প্রথম বছর মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টার, অর্থাৎ ফিজিক্স প্রথম বছরের চ্যাপ্টার 6। তো চ্যাপ্টার 6-এ অ্যাকচুয়ালি বিভিন্ন মানে অনেকগুলো টপিক আমাদের চ্যাপ্টার 6-এ আছে। তো আমি আমার টপিকটা অ্যাকচুয়ালি ফার্স্ট টু লাস্ট পর্যন্ত যে কটি ইম্পর্টেন্ট টপিক আমাদের পরীক্ষার মধ্যে কাজে লাগে বা পরীক্ষা আমাকে কোশ্চেন দেয় সেগুলো আমি আজকে দেখানোর চেষ্টা করব। ক্লাস শুরু করে দেবে আমি প্রথমে যেটা আমার আসবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে। পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আমার যে কয়টা সূত্র আমরা জানি, সূত্রগুলো আমি বাংলায় লিখলাম না, তাহলে অনেক সময় লেগে যাবে আমার। এক নম্বরটা আমরা কি জানি, বিনা বাধায় মানে স্থির অবস্থান থেকে একই হাইট থেকে বিনা বাধায় পড়ন্ত সকল বস্তু সমান সময় সমান দূরত্ব অতিক্রম করে, এটা হলো আমার ফার্স্ট ল। 2 নম্বর লটা কি? 2 নম্বর লটা আমার হলো স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তুর ক্ষেত্রে প্রাপ্ত বেগ তার সময় সমানুপাতিক। মানে আমার বিনা বাধায় পড়ন্ত কোনো বস্তুর বেগ যদি v হয়ে থাকে এবং তার প্রাপ্ত সময় যদি t হয়ে থাকে, তাহলে আমার এটা v সমানুপাতিক t আমার এখানে কাজ করবে। এটা গেল 2 নম্বর সূত্র। পড়ন্ত বস্তুকে 3 নম্বর সূত্রটা আমার হলো স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত কোনো বস্তুর ক্ষেত্রে কোনো বস্তু যে দূরত্ব পার করবে সেই দূরত্বটার আমার তার যে অতিক্রান্ত সময় তার সময়ের বর্গের সমানুপাতিক। মানে সে আমি ধরলাম যদি সে h পরিমাণ দূরত্ব বা h পরিমাণ হাইট সে নিচে নামে, যদি সে t সময় লাগে তাহলে সেটা বর্গের সময়ের বর্গের সমানুপাতিক হবে আমার থার্ড লটা, অর্থাৎ পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আমার তৃতীয় সূত্র। এখন যদি আমি চলে যেতে চাই অ্যাকচুয়ালি আমার মূল চ্যাপ্টারে, মহাকর্ষ। আমার চ্যাপ্টারের নামটাই ছিল মহাকর্ষ অভিকর্ষ। যদি দেখি মহাকর্ষ জিনিসটা আমার কি, মহাকর্ষ মানে কি? মহাকর্ষ মানে হলো মহাবিশ্বে, অর্থাৎ মহাবিশ্বে বা সৌরজগতে দুটা বস্তুর মধ্যে যে পারস্পরিক একটা আকর্ষণ আমাদের বিদ্যমান থাকে সেটাকে আমরা বলে থাকি মহাকর্ষ। তো এখন আমাদের যেটা আমাদের বইতে প্রথমেই ছিল সেটা হলো নিউটনস ল অফ গ্র্যাভিটেশন। নিউটনস ল অফ গ্র্যাভিটেশন, এটা ছিল আমার প্রথম সূত্র। তো যদি আমি কল্পনা করি যে এইটা মানে আমি যদি ধরি সৌরজগতের মধ্যে এইটা আমার একটা গ্রহ যার সেন্টার এইটা, আমি ধরলাম আরেকটা বড় গ্রহ আমার এইটার সেন্টার এইটা, আমি ধরলাম এই যে আমি সেন্টার কল্পনা করছি, ধরলাম এইটা আমার m1 বস্তুর ভর, এটা আমার m2 বস্তুর ভর। তাহলে ব্যাপারটা আমার কি হবে? আবার যদি ধরি এই দুইটা পরস্পরকে আকর্ষণ করছে, অবশ্যই যেহেতু আমি জানি মহাকর্ষ মানেই হলো পরস্পর আকর্ষণ করবে। যদি আমি এটাও ধরি যে এদের মধ্যবর্তী দূরত্বটা আমার d, তাহলে নিউটনের যে গ্র্যাভিটেশনাল ল সেটা আমার কি? মধ্যবর্তী বল F আমার কাজ করছে। তাহলে গ্র্যাভিটেশনাল যেটা আমার সূত্রটা নিউটনের, সেটা হলো যদি মহাকর্ষীয় বলটাকে F দ্বারা রিপ্রেজেন্ট করি তাহলে আমার হবে G ইন্টু m1 মানে আমার প্রথম বস্তুর ভর ইন্টু দ্বিতীয় বস্তুর ভর বাই তার যে দূরত্ব তার স্কোয়ার। এখন কোশ্চেন আসতে পারে G কি? জিটা আমরা অ্যাকচুয়ালি ক্লাস 8 থেকেই জানি, জি হলো আমার একটা কনস্ট্যান্ট, যেই মানটা আমার হলো 6.67 ইন্টু 10⁻⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। এটা হলো আমার সেই যে আমার ধ্রুবকটা, এবং এই ধ্রুবকটা আমার কার উপরে ডিপেন্ড করে না। এটা হলো আমার নিউটনের মহাকর্ষীয় সূত্র। যদি দুইটা বস্তু আমার থাকে m1 এবং m2 ভরের, এবং যদি এদের মধ্যবর্তী দূরত্ব আমার d হয়ে থাকে, তাহলে আমি দেখাতে পারি যে আমার এখানে দুটা বস্তুর যে ভর তাদের মধ্যবর্তী যে মহাকর্ষীয় আমার বল সেটা আমার হবে g m1 ইন্টু m2 বাই d স্কোয়ার। এবার আমার নিউটনস ল গেল। এখন আমি যাব আমার বইয়ে পরবর্তী টপিক দেওয়া কেপলারস ল, কেপলার নামের বিজ্ঞানীর সূত্র। এখন যদি আমি যাই কেপলারস ল এর ক্ষেত্রে, কেপলারস ল বাংলাটা অ্যাকচুয়ালি আমাদের লাগে না, কখনো পরীক্ষায় আসেনি, আমি কখনো পাইনি, ওটা আমি আর বললাম না। কেপলারস লটাকে আমি সমীকরণের মাধ্যমে আমি দেখাই। কেপলারস লটা আমার সমীকরণ ছিল টি স্কোয়ার সমানুপাতিক a কিউব। এখন এটা আমার কি আর টিটা আমার কি?
এই যে আমার এই ক্ষেত্রে এই যে টিটা হলো আমার সূর্যকে একবার প্রদক্ষিণ করতে যেই গ্রহটা নিয়ে আমি চিন্তা করব তার কত সময় লাগে। সূর্যকে একবার প্রদক্ষিণ করতে কত টাইম লাগে, অর্থাৎ এটাকে আমি তার পর্যায়কাল বলতে পারি, তার সময় বলতে পারি, যেটা চাই সেটা আমি বলতে পারি। এখন আসবে এটাকে আমার বলা হয় অর্ধপরাক্ষ। অর্ধপরাক্ষ তার মানে আমার সূর্যটাকে একবার প্রদক্ষিণ করতে যে পরিমাণ সময় আমার লাগবে সেই সময়টা হবে আমার অর্ধপরাক্ষের কিউব। এখন তারপরে যদি আসি যে নিউটনস ল এর মাধ্যমে কেপলারস ফর্মুলাটাকে আমি রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে আমার কি হবে? আমি কিন্তু মুছে দেই। আমার এখন টপিক নিউটনের মাধ্যমে কেপলার ফর্মুলা পূরণ করব। তার মানে কেপলারস ফর্মুলা উইথ নিউটন। মানে কেপলার ফর্মুলাটাকে আমি নিউটনের মাধ্যমে প্রকাশ করব। আমি যদি এটাকে প্রথমে লিখি সূর্য এবং যে কোনো গ্রহের মধ্যে আমার মহাকর্ষীয় বল, তার মানে সানের সাথে যে আমি ধরলাম আর্থ, এদের মধ্যকার আমার মহাকর্ষীয় বল এফ। আমি জানি এফ কি আমার জি ইন্টু m1 ইন্টু m2 বাই ডি স্কোয়ার। আমি ধরলাম যে এই এমটাকে আমি ধরলাম আমার সূর্যের ভর, আমি ধরে নিলাম সানস মাস, আর এমটা হলো আমার পৃথিবীর ক্ষেত্রে, আর ডিটা হলো আমার এদের মধ্যবর্তী দূরত্ব। তার মানে আমি কিন্তু নিউটনস লটা অ্যাকচুয়ালি লিখেছি, বাট এইটা আমার কেপলারও মেনে চলবে। এবার আমি আসি কেন্দ্রমুখী বলের ক্ষেত্রে বা সেন্ট্রিফিউগাল ফোর্স। কেন্দ্রমুখী বল আমার কি? কেন্দ্রমুখী বলটাকে অ্যাকচুয়ালি এফ সি দ্বারা প্রকাশ করা হয়, কারণ যেহেতু আমি বললাম এটা সেন্ট্রিফিউগাল ফোর্স। এফ সি দ্বারা যদি প্রকাশ করা হয়ে থাকে কেন্দ্রমুখী বলকে, এখন এই সেন্ট্রিফিউগাল ফোর্সকে এফটাকে কি দ্বারা রিপ্রেজেন্ট করা হয়? এটাকে আমার ফর্মুলাটা হলো এম ভি স্কোয়ার বাই আর। মানে আমার যেহেতু কেন্দ্রমুখী বল, তার মানে অবশ্যই আমার এটা সরল পথে কখনো যাবে না, আমার এটা একটা ঘূর্ণায়মান পথে বা কৌণিক পথে এটা যাওয়া আসা করবে। তাহলে এই যে এম, এটা আমার সেই গ্রহের ভর, যে গ্রহটাকে আমি কল্পনা করছি। ভিটা হলো আমার গ্রহের বেগ, আর আরটা হলো আমার তার কক্ষপথের ব্যাসার্ধ। এইটা হলো গেল আমার কেন্দ্রমুখী বল। এবার আসি কোনো একটা গ্রহের পর্যায়কাল। কোনো একটা গ্রহের পর্যায়কালকে টি দ্বারা প্রকাশ করা হয়, তাহলে এটা সূত্রটা হবে 2πr/v। আরটা হলো কি আমার যেই গ্রহটা আমার যেই কক্ষপথ দিয়ে ঘুরবে সেই কক্ষপথে যে ব্যাসার্ধ হবে সেটা হবে আমার আর। এবার আসি মহাকর্ষীয় বলের ক্ষেত্রে যদি আমরা একটু জিনিস ডিসকাস করি। আমি এটা মুছে ফেললাম। আমি আসি এবার আমার মহাকর্ষীয় বলের ক্ষেত্রে কিছু কেস বা কিছু টপিক বা আরেকটু বিশ্লেষণ করি। মহাকর্ষীয় বল প্রথমটা যদি আমি ধরি কেস 1, কেস 1টা আমার কি? আমি ধরলাম এখানে আমার একটা বস্তু আছে m1, এখানে আমার আরেকটা বস্তু আছে m2। এই দুজনের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল যে কোনো একটা আমার f1 এবং f2। আমি ধরলাম এটাকে বিকর্ষণ করছে এভাবে, এইটা বিকর্ষণ করছে এভাবে, তো এইটা f1, এটা f2। এখন আমার যদি এখানে দুইটারই দেওয়া থাকে, মধ্যবর্তী দূরত্ব আমার d এবং এইটা আমার m,
তার মানে অ্যাকচুয়ালি এই গ্রহটা এইটাকে এদিকে টানছে, এইটা আবার এদিকে টানছে। এখন আমাকে বললো এম এর উপরে আমার যে মহাকর্ষীয় বল কাজ করবে সেটা কত। সূত্র জানি কি আমরা এফ। এখানে আমাকে শর্টকাট বলে দিই, যেহেতু আমি এখানে দেখলাম যে আমার দুটা দুদিকে কাজ করছে, তখন আমার এটা হবে F1 অন্তর F2। মানে অন্তর দিলাম কেন, কারণ F1 বড় না F2 বড়, এটা অ্যাকচুয়ালি মানের উপর ডিপেন্ড করবে। তাই যখন আমি দেখবো যে আমার দুইটা বিপরীত দিকে কাজ করছে, তখন আমি এখানে F1 অন্তর F2 দিব। কেন দিব, কারণ আমার ডিরেকশনটা অপোজিট। আমি এটা লিখে দিলাম। গেল। এবং যে যদি আমার এই যে এই F1 যদি আমার এই ক্ষেত্রে F এর মান 0 হয়, F এর মান 0 কখন হবে, যখন আমার F1 = F2 হবে। এইটা হওয়া মানে যদি আমার দুইটা মহাকর্ষীয় বা যদি আমার এই দুইটা একই ফোর্সে টানে সেই এম বস্তুটাকে, তাহলে আমার এখানে সে কোনো প্রকারের মহাকর্ষীয় বল ফিল করবে না। মহাকর্ষীয় বল ফিল করবে না যদি পরস্পর এই দুইটা আমার একই ফোর্সে আমার আকর্ষণ করে। এইটা গেল আমার কেস 1-এর ক্ষেত্রে। এখন আমি যাব কেস 1-এর, এই এখন দেখালাম অপোজিট ডিরেকশন, এখন দেখাবো সেম ডিরেকশনের ক্ষেত্রে কি হবে। সেম ডিরেকশন যদি আমার থাকে, এটা আমার M1, এটা আমার M2, মাঝখানে M, দুইটা একই দিকে যদি কাজ করে, যদি দুইটা আমার একই দিকে কাজ করে, যেহেতু একটু আগে বলছি যে আমি এটা বিকর্ষণ করছে কেন, কারণ আমার দুইটা বিকর্ষণ অ্যাকচুয়ালি বিপরীত দিকে ছিল, তাই আমি অন্তর করছি। এখানে যদি বলে এম এর উপরে মহাকর্ষীয় বল কত, তখন আমরা কীভাবে লিখব, F = F1 + F2। মানে এই যে দুইটা আমার পরস্পর বল কাজ করছে, এই দুটো যোগফল তখন আমি বের করব। এই যোগফলটা আমার তখন হবে যে এম যে আমার বস্তুটা আমার এখানে দেওয়া আছে, সেই এম বস্তুটার উপরে আমার কতখানি মহাকর্ষীয় বল কাজ করবে। আই হোপ এই জিনিসটা ক্লিয়ার। এখন আমি যাব কেস 2-তে। কেস 2 হলো যদি এইভাবে আমার কোনো তিনটা বস্তু পরস্পর আকর্ষণের মধ্যে থাকে, বা যদি এরকম থাকে, যদি এখানে একটা কোণ বিদ্যমান থাকে, তখন যদি বলে যে তুমি মহাকর্ষীয় বল নির্ণয় করে দেখাও, তখন আমরা নির্ণয় করে দেখাবো এভাবে √, এটা অ্যাকচুয়ালি ভেক্টরের ক্ষেত্রে, ভেক্টরে আমরা এই কাজটা করে আসতাম। যদি এই কোণটা আলফা হয়ে থাকে, তো এইটা হবে তখন আমার মহাকর্ষীয় বল নির্ণয়ের সূত্র, যদি আমার এই ফরম্যাটে আমার থাকে। এখন আসি আমি পরের টপিক, জি এর মান নির্ণয় করব। আমি এটা মুছে দিলাম। এখন আমি আসি জি এর মান নির্ণয় করার ক্ষেত্রে। জি এর মান নির্ণয় করব। জি এর মান কীভাবে নির্ণয় করব, যদি এইটা আমার আর্থ হয়ে থাকে, ধরলাম এটা তার সেন্টার, এটা তার রেডিয়াস, ধরলাম এখানে আমার এম নামে একটা বস্তু বা এম ভরের একটা বস্তু আমার আছে, তাহলে মহাকর্ষীয় বল আমরা এখানে নির্ণয় করতাম F = G m1 m2/d²। এইটা ছিল আমার F বা বল নির্ণয়ের। তাহলে এই যে আমি এখানে লিখলাম F = G m1 m2/d², তো এখান থেকে আমরা আবার জানি না যে F = mg। যদি F = mg হয়, তাহলে আমি এখানে লিখতে পারি F = mg। এখন তাহলে আমি যদি এই জিনিসটা থেকে এখন আমি এই জায়গা থেকে জিটা বের করি, মানে এইটা = এইটা, আমি যদি জিটা বের করি তাহলে আমার কী বের হবে, জি তাহলে আমার বের হবে হলো Gm/r², m কাটাকাটি চলে যাবে। তো এইটা হলো আমার অভিকর্ষজ ত্বরণ বা জি এর মান নির্ণয়ের সূত্র। এইটা গেল জি এর মান নির্ণয়। এখন আমরা দেখব জি এর মানের কিছু কেস আগেরটার মতো। জি এর মান নির্ণয় করার ক্ষেত্রে যদি প্রথমে লিখি আমি কেস 1,
কেস ওয়ানটা কি, যে দ্য চেঞ্জ অফ বা দ্য ভ্যালু অফ জি ফর হিজ ওন হাইট। মানে নিজের উচ্চতার কারণে আমার জি এর মান চেঞ্জটা কি হবে। তাহলে নিজের উচ্চতার জন্য যে জি এর মানের চেঞ্জটা হয় সেটা কিভাবে হয়, আমরা একটু আগে দেখলাম কি, জি এর মানটা আমার ছিল জি ইজ ইকুয়াল টু জিএম বাই আর স্কোয়ার, এটা ছিল আমার জি এর নর্মাল মান। এখন যদি আমার নিজ হাইট, আমি ধরলাম কোনো বস্তু আমার এইচ হাইটে আছে, তখন আমার জি এর মানটা কি হবে, তখন আমার জি এর মানটা শুধুমাত্র আর এর সাথে আমার এইচটা যোগ হয়ে যাবে। এইটা হলো আমার, যদি আমার এইচ হাইটে থাকে বা এইচ উচ্চতায় থাকে তখন আমার জি এর, আমি এটাকে অবশ্যই জি প্রাইম দিব, কারণ এটা আমার মেইন জি এর মান না। এখন সহজে সূত্র মানে এই দুইটা মনে রাখার চাইতে আমি বলবো কি আপনারা একটা মনে রাখেন। সেটা কি মনে রাখবেন, জি প্রাইম বাই জি ইকুয়ালস টু আর বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। এইটা মনে রাখা যায়, এটাও সোজা। আর এটাকে ভাঙাইলে আরেকটা শর্টকাট হয়, এইটা হলো আমার আরেকটা শর্টকাট, যে যেটা চায় মনে রাখতে পারে। তবে আমি বলবো যে এই দুইটাই মনে রাখার জন্য, এই দুইটা মনে রাখতে গেলে দুইটা সূত্র মনে রাখলে একটু কঠিন হয়ে যায়। হয় আপনারা মনে রাখেন এটা, না হয় মনে রাখেন ওইটা, যে কোনো একটা যদি আপনারা মনে রাখেন তাহলে আমাদের পরীক্ষার মধ্যে ম্যাথ করার সময় খুবই সহজ হবে জিনিসটা। এবার আসি এইটা নিয়ে, যদি একটা টপিক আমি একটু বলি, আমি ধরলাম, আচ্ছা আমি ধরলাম যদি এইচ মানে বললাম এইচ হাইটে, মানে ইন এইচ হাইটে যদি আমার জি প্রাইমের মান 0 হয়ে থাকে, তাহলে এই যে জি প্রাইম 0, দ্যাট মিনস জি প্রাইম ইকুয়ালস টু জি ইন্টু 1 মাইনাস 2h বাই আর। তার মানে এইটুকু আমার মানে 0, আমি ভাগ করে তার মানে 0 হবে, 1 মাইনাস 2h বাই আর ইকুয়াল টু 0। এখান থেকে এইচের যে ভ্যালুটা বের হবে সেটা হলো আর বাই 2। মানে এটা হলো একটা সহজ এমসিকিউ এর জন্য মনে রাখার জিনিস, যে যদি কোনো বস্তু আমার পৃথিবীর অর্ধেকে চলে যায়, পৃথিবীর হাফে চলে যায়, তখন জি ইজ ইকুয়াল টু 0 হয়। যদি কোনো বস্তু পৃথিবীর অর্ধেকে চলে যায় তখন তার উপর যে মাধ্যাকর্ষণ শক্তিটা আমার কাজ করার কথা, সেই মাধ্যাকর্ষণ শক্তি তখন থাকে না, বা তখন এটা আমার 0 হয়ে যায়। এবার আসি আমি গভীরতার ক্ষেত্রে, এইটা গেল। এবার আসি গভীরতার ক্ষেত্রে, যদি আমি এই পার্টটা মুছে দেই, কেস 2, এইচ গভীরতায়, এইচ গভীরতায় যদি এইটা আমার সম্পূর্ণ, আমি ধরলাম যে এইটা আমার পৃথিবীর সেন্টার, এইটা আমার ভূপৃষ্ঠ, এইটা আমার অর্ধেক, আর এটা আমার পৃষ্ঠ, তাহলে এইটা তো আমার ব্যাস, রাইট, ব্যাসার্ধ। ধরলাম যে এইটা আমার এইচ, তার মানে এইটা অবশ্যই হবে আর মাইনাস এইচ, কারণ এইটা আমার আয়, পুরোটুকু আমার আর। তাহলে যদি কোনো বস্তু এভাবে পৃথিবীর গভীরে ঢুকে যায় তখন আমার যে জি এর মান সেটা আমার কি কাজ করবে, জি এর মানটা আমার হবে জি ইজ ইকুয়াল টু জিএম বাই আর স্কোয়ার। আমরা সবাই জানি এখান থেকে আমার জি আসবে কি 4/3 টু পাই আর
0, এমটাকে ভাঙাইছি, ভি রো জিতে কনভার্ট করে নিছি। তো এইটা তখন হবে আমার জি একটা মান। এবার আসি এইচ গভীরতায়। এইচ গভীরতায় আসলে আমার জি প্রাইম বাই জি এইটার মানটা হবে 1 মাইনাস, আগে ছিল 2h/r, এটা হবে h/r। আমি একটু শর্টকাটে মনে রাখতে বেশি পছন্দ করি। তো জি প্রাইম বাই জি এর মানটা তখন হবে 1 মাইনাস h/r। এবং এখন যদি এইটার ক্ষেত্রে যদি আমি আগেরটার মতো জি এর মান 0 ধরলাম জি এর মান 0, তার মানে দ্যাট মিনস ওইটাও আমার তাহলে হবে হলো 1 মাইনাস h/r ইকুয়াল টু আমার 0। এখানে h মানে হলো আমার r। তার মানে যদি কোনো বস্তু পৃথিবীর সেন্টারে বা পৃথিবীর একবারে কেন্দ্রে যেতে পারে, যেটা যখন সম্ভব না, বিকজ রাশিয়া ট্রাই করছে বহু বছর যাবৎ, যদি কোনো বস্তু পৃথিবীর কেন্দ্রে কখনো চলে যেতে পারে তখন তার উপর কোনো প্রকারের মাধ্যাকর্ষণ শক্তি কাজ করবে না। এখন আসি, এটা মুছে দিই। এখন আসি আমরা, যদি আমার সেই বস্তুটা স্পন্দন গতির মতো কন্টিনিউয়াসলি জাম্প করতে থাকে তখন কি হবে? ধরলাম এইটা পৃথিবীর অর্ধেক, ধরলাম এইটা পৃথিবীর অর্ধেক, এবং আমি বললাম আমার যে বস্তুটা সেই বস্তুটা এখানে আছে, ওটা কন্টিনিউয়াসলি এভাবে পড়ছে। আমরা জানি যে পৃথিবীর মাঝখান দিয়ে যদি কোনো বস্তু এভাবে পড়ে তখন সে পড়বে আবার উঠবে, পড়বে আবার উঠবে, মানে তখন জাম্পিং কন্টিনিউয়াসলি হবে, কোথাও থেমে থাকবে না, রাইট? এই ক্ষেত্রে আমাদের জি এর মানটা কী হবে? এই ক্ষেত্রে আমরা ধরব এফ ইকুয়াল টু এম জি, আমরা সবাই জানি। এই ক্ষেত্রে যেটা আমরা ধরব, এখানে অ্যাকচুয়ালি তখন পর্যায়বৃত্তটা আমাদের কাজ করে। পর্যায়বৃত্ত হলো আমার টি, দ্যাট মিনস এই টিটাকে আমি তখন লিখতে পারি 2π√m/k। এখন এই কেটা আমার কি? কেটা হলো আমার একটা কনস্ট্যান্ট মান। কনস্ট্যান্টটা আমার কি? কনস্ট্যান্টটা আমার হলো বাই 4/3 πm0। এখান থেকে আমার টি এর একটা ভ্যালু বের হবে। টি এর ভ্যালুটা হলো আমার 2π√3/4π0। এটা হলো আমার টি বা পর্যায়কালের ভ্যালু বা মান আমার বের হবে। এখন এই ক্ষেত্রে এই যে বস্তু বললাম কন্টিনিউয়াসলি পড়ছে, পড়ার ক্ষেত্রে একটা ত্বরণ আমার তৈরি হবে না? এই ত্বরণটা হবে তার যে সরণ হবে এই সরণের সমানুপাতিক। মানে সে যখন পড়বে তখন সে যতটুকু সে দূরত্ব অতিক্রম করা শুরু করবে, সে কন্টিনিউয়াসলি তার ত্বরণ সেটা বাড়তে থাকবে। এটা হবে আমার যদি এই বস্তুটা আমার কন্টিনিউয়াসলি পড়তে থাকে। এটা গেল এইটা। এখন আসি কোনো গোলকের জন্য মহাকর্ষ বলটা কি হবে? ফর আ সার্কেল, কোনো গোলকের জন্য মহাকর্ষ বলটা আমার কি হবে? প্রথমে আসি, গোলকটা আমার ফাঁপা যদি হয়, যদি গোলকটা আমার ফাঁপা হয়ে থাকে তখন আমার কি হবে? আমি ধরলাম এইটা আমার রেডিয়াস, এইটা ভিতরে ফাঁপা, এইটা ফাঁপা। যদি এমন হয়ে থাকে, আমি ধরলাম যে এখানে আমার একটা বস্তু আছে এম, আমি ধরলাম এখানে আমার আরেকটা বস্তু আছে এম, ধরলাম এখানে আরেকটা বস্তু এম, ধরলাম এখানে আরেকটা বস্তু এম। এবং যদি আমার দূরত্ব কল্পনা করি, আমি ধরলাম এইটা আমার এ দূরত্ব মেনটেন করছে, এটা বি দূরত্ব, এটা সি দূরত্ব, এটা ডি দূরত্ব মেনটেন করছে। তাহলে এবং আমি বললাম যে এখানে যে বস্তুটা আমি বললাম এইটা আমার M1, M3, তাহলে আমার কি হবে? এখন আমি যদি এ এর ক্ষেত্রে নির্ণয় করতে চাই যে এর উপরে মহাকর্ষ বলটা কত, তাহলে এফ অফ এ ইকুয়ালটা আমার হবে জি ইন্টু M1 প্লাস M2 প্লাস
m3 বাই a স্কোয়ার তার দূরত্ব ইন্টু m। এই m1 প্লাস m2 প্লাস m3 কেন হলো? আমার বস্তুটা ছিল শুধুমাত্র m, সে a দূরত্বতে আছে, তার মানে তার উপরে সে এখানে আসতে হয়ে তাকে m1 m2 m3 তিনটা বস্তু তাকে আকর্ষণ করবে বা তিনটা বস্তু ভর তার উপরে কাজ করবে। দ্যাটস ওয়াই আমি এখানে m1 প্লাস m2 প্লাস m3 দেখিয়েছি। আর এখানে নিচে আমার হবে a স্কোয়ার। যদি আমি সেমভাবে f অফ b নির্ণয় করি, সেটা হবে g ইন্টু m1 প্লাস m2 ইন্টু m বাই b স্কোয়ার। সেমভাবে এফ অফ সি নির্ণয় করলে g ইন্টু m1 ডট m বাই সি স্কোয়ার। আর এফ অফ ডি আমার হবে 0, কারণ এফ অফ ডি এর উপরে অ্যাকচুয়ালি আমার কোনো কিছুই কাজ করবে না, কারণ এটা আমার কেন্দ্রের কাছে আছে। এটা গেল আমার কোনো গোলকের জন্য। এবার আসি মুক্তিবেগ নির্ণয়ের ক্ষেত্রে। যদি আমরা মুক্তিবেগ নির্ণয় করতে যাই, মুক্তিবেগ বা ভিই বা ভি, আমি যদি ধরি এটা পৃথিবী, এখানে আমার একটা বস্তু আছে আর এটা আমার রেডিয়াস, তাহলে যদি কোনো বস্তুকে আমি পৃথিবীর বাইরে পাঠাতে চাই তখন আমি কীভাবে সেটা বের করব? আমরা জানি যে এখানে একটা কাজ আমাদের সম্পন্ন হবে, এবং যদি পৃথিবী থেকে কোনো বস্তুকে আমরা বাইরে বের করতে চাই তখন পৃথিবীর যে মুক্তিবেগটা হবে এটা হবে 11.2 কিলোমিটার পার সেকেন্ড। এটা হলো পৃথিবীর দিকে কোনো বস্তুর বাইরে বের করা, বা কোনো রকেট যখন পৃথিবীর যে আমার পৃথিবীর যে মহাকর্ষীয় টান বা গ্র্যাভিটেশনাল টানটা থাকে বা ফোর্স থাকে, এইটা থেকে যখন বের হতে যাবে সে, তখন তাকে 11.2 কিলোমিটার পার সেকেন্ড বেগে তাকে চলতে হবে। এবং এইটা নির্ণয় করার একটা সূত্র আছে, যদি জানি যে ভি অফ ই ইকুয়াল টু হলো √2gm বাই আর, মানে হলো ভি অফ ই হলো √2gr। মানে এইটা হলো আমার পৃথিবীর ক্ষেত্রে, পৃথিবী না যে কোনো কিছু মুক্তিবেগ নির্ণয়ের ক্ষেত্রে আমার সূত্র। আচ্ছা, এখন আর পৃথিবীর মুক্তিবেগ হলো আমার 11.2 কিলোমিটার পার সেকেন্ড। এখন আসি স্যাটেলাইটের ক্ষেত্রে, অর্থাৎ স্যাটেলাইটের ক্ষেত্রে আমার বেগ নির্ণয় করাটা কিভাবে হবে। স্যাটেলাইট যখন আমি নির্ণয় করতে যাব, এইটা আমার পৃথিবী, এখানে আমার স্যাটেলাইট থাকে, দ্যাট মিনস এখানে আমার একটা হাইট, সে এইচ মেনটেন করতেছে, এখানে আমার তার রেডিয়াস, তার মানে আর প্লাস এইচ দূরত্বে কিন্তু অ্যাকচুয়ালি সে আছে। তার মানে যদি আমি তার বেগ নির্ণয় করতে যাই, সেই বেগ আমার তাহলে হবে √gm বাই আর প্লাস এইচ। এইটা হলো আমার, যদি আমি চাই কোনো উপগ্রহের, আমি চাইলে বের করতে পারবো। আর যদি আমি চাই উপগ্রহের হাইট বের করব, তখন আমি হাইটটা বের করবো এভাবে। হাইটের সূত্র হবে আমার gmt বাই 4π² 1/3 মাইনাস আর। এটা হলো আমার সেই হাইটটা, মানে সেই উপগ্রহটা আমার কত হাইটে আছে সেটাকে আমরা বুঝাই এটা দিয়ে। আর যদি আমাকে বলা হয় যে ভাইয়া আপনি আমাদেরকে একটু দেখান যে উপগ্রহটা পর্যায়কাল কীভাবে নির্ণয় করে। উপগ্রহটা পর্যায়কাল যদি টি হয়ে থাকে, এটা নির্ণয় করতে হয় 2π r প্লাস এইচ ইন্টু √r প্লাস এইচ বাই gm। এইটা হলো আমার উপগ্রহটার পর্যায়কাল নির্ণয়ের ক্ষেত্রে সূত্র। এখন আসি আমরা মহাকর্ষীয় বিভবের ক্ষেত্রে। আজকের ক্লাসটা আমি একটু খুবই দ্রুত পড়াচ্ছি, কারণ অ্যাকচুয়ালি চ্যাপ্টারটা অনেক বড়, যেহেতু আমি এক ক্লাসে সবসময় একটা অধ্যায় শেষ করি, তো একটু দ্রুত কথা বলতে হয় আসলে। এখন দেখাই মহাকর্ষীয় বিভব। মহাকর্ষীয় বিভবকে আমরা সবাই জানি, বিভবকে ভি দ্বারা প্রকাশ করা হয়। বিভব মানে হলো এই যে আমার ডাব্লিউ, এটা কাজ হবে, অর্থাৎ বিভব মানে কি, অসীম কোনো দূরত্ব থেকে তার মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে কোনো একটা বস্তুকে আনতে যে পরিমাণ কাজ করতে হয় সেটাকেই জানি আমরা, সেই বস্তুটা বিভব বলে। এমটা হলো আমার যেটাকে আনবো তার ভর, ডাব্লিউ হলো কৃত কাজ, আর ডাব্লিউ বাই এম হলো আমার মহাকর্ষীয় বিভব।
আর একটা জিনিস আমার জেনে রাখা ভালো যে অসীম দূরত্ব থেকে মানে দূরত্ব যে মহাকাশ থাকে সেটার বিভবটা আমার অ্যাকচুয়ালি 0 হয়ে থাকে। এখন যদি দেখি মহাকাশের প্রাবল্যের ক্ষেত্রে, মহাকাশের প্রাবল্যকে আমরা জানি ই দ্বারা প্রকাশ করা হয়। মহাকাশের প্রাবল্য হলো আমার ই ইকুয়াল টু gm/r²। এমটা হলো আমার পৃথিবীর ভর, আরটা হলো আমার যদি এটা একক দূরত্বে বা যদি একক বস্তুর ক্ষেত্রে হয়ে থাকে একমাত্র তখন। তারপর আমরা আসি কৃত্রিম উপগ্রহের গতিশক্তির ক্ষেত্রে। এটা একটা কমন প্রশ্ন আসে। কৃত্রিম উপগ্রহের ক্ষেত্রে গতিশক্তিকে কে দ্বারা প্রকাশ করে, রাইট? তাহলে এইটা সূত্রটা হবে হলো G(m)/m/2 × r+h। এই ক্যাপিটাল এমটা হলো আমার পৃথিবীর ভর, আর স্মল এমটা হলো আমার গ্রহের ভর, আর এইচটা হলো কৃত্রিম উপগ্রহটা আমার পৃথিবীর বা ভূপৃষ্ঠ থেকে কত উপরে অবস্থান করছে। এটা হলো আমার এইচ। আর আর হলো কি আমার, আর হলো আমার যেই পৃথিবী বা যেই গ্রহটা আমি কল্পনা করব সেই গ্রহটার ক্ষেত্রে আমার তার ব্যাসার্ধ। এখন আমার আরেকটা কমন কোশ্চেন যে ভূস্থির উপগ্রহ কিনা। ভূস্থির মানে কি? যদি কোনো গ্রহকে বলা হয় গ্রহটাকে পৃথিবীর সাপেক্ষে ভূস্থির, তার মানে আমরা জানি পৃথিবী নিজ অক্ষে ঘুরে আসতে 24 ঘন্টা সময় লাগে। তাহলে যদি সেই উপগ্রহটা পৃথিবীকে 24 ঘন্টায় একবার প্রদক্ষিণ করতে পারে, তখনই একমাত্র বলি যে সেই উপগ্রহটা আমাদের ভূস্থির উপগ্রহ। সো ভূস্থির উপগ্রহ মানে কি? কিছুই না, শুধুমাত্র তার টি বা পর্যায়কালটা 24 আওয়ার হতে হবে। তাহলেই আমরা বলতে পারবো যে এইটা আমার ভূস্থির উপগ্রহ। এই ছিল আমার আজকের টপিক। এখন যদি আমি একটা ম্যাথ করি, আমি আজকে ক্লাস শেষ করব। একটা ম্যাথ যদি আমি এখন দেখাই, এই ম্যাথটা আমার আসছে বরিশাল বোর্ড 16 সালে। বরিশাল বোর্ড 16 সালে আমাকে একটা ছবি দেওয়া আছে কোশ্চেনের ভিতরে। যদি আমার এইটা হয় h = 650, আর আর আমরা সবাই জানি পৃথিবীর ক্ষেত্রে, এইটা আমার কোশ্চেন। এখানে আমাকে বলা হয়েছে যে কোশ্চেনটা ছিল যে স্যাটেলাইটের বেগ কত আর পর্যায়কাল কত। অ্যাকচুয়ালি পর্যায়কাল কত এটাই আমাকে জানতে চাওয়া হয়েছে। তো পর্যায়কাল ক্ষেত্রে আমার সূত্র কি জানি, t = 2। আমাকে বলছে এটা ভূস্থির কিনা নির্ণয় করে দেখাও। r+h √r+h/gm। তাহলে এইটা হবে আমার, তাহলে এই সূত্রের মধ্যে আমরা এখন শুধুমাত্র সব মানটা বসাই দিব। আর এর মান জানি আমরা কত, 6400 কিলোমিটার বা 6400 কিলোমিটার। তারপরে আমি এখানে এম জানি আমার 6 × 10⁻24 কেজি, আর এইচ আমার দেওয়া আছে 650 কেজি। আমরা এই সব কয়টাকে তখন মিটারে নিয়ে নিব। তারপর আমার একটা সেকেন্ডে আমার একটা ভ্যালু বের হবে, সেই সেকেন্ডটাকে আমরা তখন আওয়ার বা ঘন্টায় কনভার্ট করে নিব। যদি আমি এই ঘন্টায় কনভার্ট করে দেখি যে আমার 24 ঘন্টা হয় নাই তার পর্যায়কাল, তখন আমি বলবো যে এই গ্রহটা আমার ভূস্থির উপগ্রহ না, অর্থাৎ এই স্যাটেলাইটটা আমার ভূস্থির উপগ্রহ না, মানে এটা পৃথিবীর সাপেক্ষে স্থির মনে হবে না। তো আজকে ক্লাসটা অ্যাকচুয়ালি আমার এই পর্যন্ত। যদি আমি বেশি কিছু আজকে দেখাতে পারি নাই, যদিও খুব দ্রুত আমার আজকে কথা বলতে হয়েছে, কারণ একদিনে এই চ্যাপ্টারটা পড়ানো খুব টাফ, অনেক বড় একটা চ্যাপ্টার। আশা করি সবার কাজে দিবে। তাও যদি কিছু গ্যাপ হয়ে থাকে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, এবং যদি ক্লাস ভালো লাগে শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।